টাইমই পাই না কেউ আলটিমেটলি ফিজিক্স পড়ার, বুঝছিস কি বলছি? আধ ঘন্টা 1 ঘন্টা পায়। লে বল, কোনটা বল। হ্যাঁ এটা বলেছিলিস। দেখ প্রথম হচ্ছে আমি এটা বলে দিই, জেনার ডায়োড। ধর জেনার ডায়োড সম্বন্ধে কোশ্চেন দিল, এমনি সিম্পল একটা কোশ্চেন কি দিতে পারে। জেনার ডায়োড মানে হচ্ছে এই ডায়োডটা হচ্ছে বিপরীত বায়াসে থাকে। বিপরীত বায়াসে থাকে। তাহলে যে কোনো একটা ডায়োড, এই ডায়োডটা যদি এটা ডায়োড হয়, আর এইদিকে যদি ধর পজিটিভ হয় 10 ভোল্ট, এদিকে যদি নেগেটিভ 10 ভোল্ট হয়, তাহলে এটা বিপরীত বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? এটা সম্মুখ বায়াস না বিপরীত, ফরওয়ার্ড না রিভার্স? এটা ফরওয়ার্ড না রিভার্স? হ্যাঁ, এটা ফরওয়ার্ড। কেন? এটা হচ্ছে পি এন, এটা পি, এটা এন। পি এর দিকে পজিটিভ আছে না, এন এর দিকে নেগেটিভ আছে? ক্লিয়ার? ধর এবার এইরকম দেওয়া আছে, -25 ভোল্ট, আর এখানে দেওয়া আছে 0। তাহলে এটা ফরওয়ার্ড না রিভার্স? এটা রিভার্স। এটা হচ্ছে পি আর এন। পি এর দিকে নেগেটিভ, এন এর দিকে পজিটিভ। পজিটিভ নেগেটিভ ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে পজিটিভ আর নেগেটিভ হচ্ছে রিলেটিভ। একদিকে তোর বেশি থাকবে, একদিকে বেশি থাকবে, যেদিকে বেশি থাকবে সেদিকে যদি পি থাকে তাহলে হচ্ছে ফরওয়ার্ড, আর যেদিকে কম থাকবে সেদিকে যদি তোর এন থাকে তাহলেও হচ্ছে ফরওয়ার্ড। এবার এটা হচ্ছে তোর রিভার্স, কারণ উল্টো দিকে আছে। তার মানে এইটাকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে রিলেটিভলি পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তাহলে উল্টো হয়ে গেল। সিমিলারলি যদি এরকম থাকে, তাহলে এটা ফরওয়ার্ড না রিভার্স? তাহলে এটা ফরওয়ার্ড না রিভার্স? বল। এটা ফরওয়ার্ড, তাহলে কারেন্ট কত হবে? প্রচুর হবে। রেজিস্ট্যান্স কত হবে? কম হবে। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড। এগুলো আমি নর্মালে বলছি, এগুলো এমনি জাস্ট পিএন জাংশন ডায়োড বলছি, পিএন ডায়োড। এবার ফরওয়ার্ডে হলে কি হয়, রেজিস্ট্যান্স কেমন হবে? কম হবে, কারণ কারেন্ট যাবে এই দিক দিয়েই তো কারেন্ট যায়। এটা তো বাধা দিচ্ছে, এখানে কারেন্ট খুব কম, কম কারেন্ট। এখানে কারেন্ট যাবে, কারণ এগুলো ফরওয়ার্ডে হলে খুব হুলিয়ে কারেন্ট যাবে, তাহলে রেজিস্ট্যান্স কম। আর রিভার্স যদি হয় তাহলে রেজিস্ট্যান্সটা বেশি, রেজিস্ট্যান্স বেশি, আর কারেন্ট কম। কারেন্ট কম, এখানে কারেন্ট বেশি। এবং এই কারেন্ট কম মানে কি, কারেন্ট খুবই কম, খুবই অল্প। এটা কিরকম লেভেলের হয়? 10⁻⁻6 অ্যাম্পিয়ার, 10⁻⁻9 অ্যাম্পিয়ার, এই অর্ডারের হয়। নির্ভর করছে যে এই যে সেমিকন্ডাক্টর সেটা সিলিকন দিয়ে তৈরি না জার্মেনিয়াম দিয়ে তৈরি, তার ইম্পিউরিটি কি, অমুক তমুক, এগুলোর উপর নির্ভর করছে। ইম্পিউরিটি খানিকটা থাকলে এই কারেন্টটা খানিকটা থাকে। এই কথাগুলো প্রত্যেকটা বোঝা গেল? যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে কারেন্ট আমি প্রচুর পাবো, রিভার্স বায়াসে থাকলে খুব কম মানের কনস্ট্যান্ট কারেন্ট পাবো, বিপরীতমুখী কনস্ট্যান্ট নেগেটিভ কারেন্ট পাবো। এটাকে বিপরীত কারেন্ট বলা হয়, বিপরীত কারেন্ট বলা হয়। নিয়ে আমাদের এই যে কারেন্টটা আমি পাবো, যদি ধর এরকম একটা পিএন জাংশন ডায়োড থাকে, এখানে যদি একটা অ্যামমিটার থাকে, আর এখানে ধর একটা ব্যাটারি আছে। এই ব্যাটারিটা হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে এ পজিটিভ থেকে নেগেটিভ সবই হতে পারে।
যদি এই দিকটা পজিটিভ হয় তাহলে এটা এই দিকটা পজিটিভ এই দিকটা নেগেটিভ হলে এটা সম্মুখ বায়াসে ফরওয়ার্ড না রিভার্স? বোঝা গেছে? ফরওয়ার্ড হবে, কারণ পি এর দিকে পজিটিভ। এবার এটা যদি ভ্যারিয়েবল, এটা ধর জিরো যখন হবে তখন কোনো বায়াস নাই, দুদিকে যখন জিরো তখন কোনো বায়াস নেই। কিন্তু এইদিকে যদি নেগেটিভ এইদিকে যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ বায়াস হবে। তার মানে এটা ভেরিয়েবল যেহেতু পরবর্তীকালে এরকমও হতে পারে, মানে কথার কথা বলছি এরকম হতে পারে। তাহলে এই যে কারেন্ট অ্যামমিটারের, সেই কারেন্টটা হচ্ছে এইটা, ধরে নে আই, এখানে আই কারেন্ট আছে। আর এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এদিকে ভ্যারি করছি নেগেটিভ থেকে পজিটিভে। তাহলে দেখা যায় যে এটা এরকম করে পজিটিভের দিকে বাড়ে আর নেগেটিভের দিকে একটা খুব অল্প কারেন্ট থাকে। তাহলে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এরকম এক্সপোনেনশিয়ালি বাড়ে, এক্সপোনেনশিয়ালি ভি বাই কেটি আকারে এটা বাড়ে। আর এটা মোটামুটি কনস্ট্যান্ট, খুব অল্প মান, খুব অল্প মান, কিন্তু নেগেটিভ, কনস্ট্যান্ট নেগেটিভ, অল্প মান। বিপরীত দিকে অল্প মানের একটি প্রবাহ কনস্ট্যান্ট কারেন্ট হয়। এবার আমরা নেগেটিভ করতে 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 একটা টাইমে দেখা যায় যে হঠাৎ করে এটা এর ভেতরের সব বন্ড ব্রেক করে গিয়ে একটা ব্রেকিং হয়, যেটাকে আমরা বলি জেনার ব্রেকিং, জেনার ব্রেকডাউন, বা আর একটা আছে অ্যাভালেন্স ব্রেকডাউন। যাই হোক না কেন, জেনার ব্রেকডাউনই হোক বা অ্যাভালেন্সি ব্রেকডাউনই হোক, যাই হোক না কেন, এটা এর উপর নির্ভর করে যে ডায়োডটা তৈরি হয় সেটাকে বলা হয় জেনার ডায়োড। তার মানে দেখ, এখানে কারেন্ট অনেক বেড়ে গেল কিন্তু ভোল্টেজ তো একই আছে, ভোল্টেজ কনস্ট্যান্ট। এখানে হু হু করে কারেন্ট বেড়ে যাচ্ছে, তার মানে জেনার ডায়োডে যখন কেউ থাকবে, জেনার এই যে জায়গাটায় যখন থাকবে, তখন তার ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট থাকবে। কথাটা বোঝা গেল? এর আউটপুট ভোল্টেজটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এখানে যতই তোর কারেন্ট ভ্যারি করুক না কেন, ভোল্টেজটা আলটিমেটলি কিন্তু কনস্ট্যান্ট থাকবে। এটা কি বুঝতে পারলি না বুঝতে পারলি না? বুঝতে পারলি? তাহলে প্রশ্ন কি দেবে? প্রশ্ন দিতে পারে এইরকম। এবার জেনার ডায়োডের এমনি নর্মাল ডায়োড যেটা পিএন জাংশন ডায়োড, এটাকে এরকম করে হয়, নর্মাল পিএন জাংশন ডায়োড। জেনার ডায়োডের চিহ্ন কি? এটা আবার জেড হয় এরকম, এটা হচ্ছে এত বড় না হোক জেডটা, যাই হোক জেড এর আকারে হয়, এটা জেনার ডায়োড এইভাবে সিম্বল। এবার ধর এখানে একটা ভোল্টেজ আছে, এই ভোল্টেজের এই দিকটা হচ্ছে নেগেটিভ, এই দিকটা হচ্ছে পজিটিভ, কিন্তু এই ভোল্টেজটা, এখানে যে ভোল্টেজটা আছে, এটা আনকন্ট্রোলড, আনকন্ট্রোলড এবং ভেরিয়েবল, এটা ভ্যারি করে, খুব ভ্যারি করছে। তাহলে যদি আমি এখানে একটা, এটা নেগেটিভ, তাহলে এইদিকে যদি পজিটিভ দিই, মানে জেনার ডায়োড যদি ইউজ করি, তাহলে দেখ এইটা পজিটিভ, এইটা জেনার ডায়োডের এই দিকটা হচ্ছে পি, এই দিকটা হচ্ছে এন, তাহলে পি এর দিকে, সরি পি এর দিকে পজিটিভ দিয়ে দিয়েছি না, তাহলে উল্টো করে দিয়েছি, সরি। তাহলে আমাকে এটাকে রিভার্স বায়াস দিতে হবে, তাহলে এইরকম দিতে হবে। তাহলে এটা নেগেটিভ, এটা পি, এটা এন, তাহলে পি এর দিকে নেগেটিভ, এন এর দিকে পজিটিভ যদি আমি দিয়ে দিই, এবং এইটা যদি জেনার ব্রেকডাউন হয়ে যায়, তাহলে আউটপুটে এখানে ভোল্টেজ কত পাবো? সমান কত হবে? সমান হচ্ছে এই যে গ্রাফটা এখানে যে ব্রেকডাউন করে, এখানে তো একটা ভোল্টেজ থাকে, 4 ভোল্ট বা 5 ভোল্ট থাকে, এখানে এই 4 ভোল্টটাই আমি পাবো আউট। তাহলে এটা কি চেঞ্জ করবে? তাহলে এইদিকে অনিয়ন্ত্রিত ভেরিয়েবল ভোল্টেজ যদি থাকে এবং তার সেই ভোল্টেজের মান যদি 10-12 ভোল্টের উপরে হয়, এই মোটামুটি 4-5 ভোল্টে তোর জেনার ব্রেকডাউন হয়ে যায়। তাহলে 10-12 ভোল্টেজ যদি থাকে বা 20 ভোল্টেজ থাকে, আমার যদি 4 ভোল্টেজ দরকার হয়, কনস্ট্যান্ট ভোল্টেজ দরকার হয়, এবং 4 ভোল্টে যদি কাজ হয়ে যায়, তাহলে আমি একটা জেনার ডায়োড লাগিয়ে দেবো বিপরীত বায়াসে। জেনার ডায়োড যদি লাগিয়ে দিই, জেনার তো এখানে তো 12-13 ভোল্টেজ আছে, 12-13-14 ভোল্টেজ আছে, আর 4 ভোল্টেই গিয়ে তো জেনার ব্রেকডাউন করে যাবে।
তা যদি 4 ভোল্টে জেনার ব্রেকডাউন করে যায় তাহলে যা কনস্ট্যান্ট ভোল্টেজ সেটা আমি বাইরে পাবো, এবং এইটা হচ্ছে আমার নিয়ন্ত্রিত ভোল্টেজ, এটা কনস্ট্যান্ট ভোল্টেজ, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ, কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ। এইটা হচ্ছে কাজ। হুম, আমার বলা হয় জেনার ডায়োড অ্যাজ ভোল্টেজ রেগুলেটর, আছে না হেডিং? হুম, এটা কি করবি এখন, তোদের টাস্ক কি, যদি এখান থেকে একটা পড়ার চান্স খুব বেশি, টাস্ক হচ্ছে ওপেন পান্ডেজি বুক বা যে কোনো বই, বাংলা বই হলেও হবে, যে কোনো একটা বই ছায়া বার করতে পারি। তো এই জেনার ব্রেকডাউন বার করবি, সেখান থেকে ব্রেকডাউন বার করলি, সেখান থেকে 2-3 প্রবলেমস করে নিবি ছবি দিয়ে, তাহলে ডান। এবং সেটা মোটামুটি একটা খাতায় আশেপাশে রেখে দিবি, যাতে করে পরীক্ষায় যাওয়ার আগে এটা দেখে যেতে পারিস, কারণ এটা পড়ার চান্স আছে। তাহলে এটা মোটামুটি কমপ্লিট। বেশি একদম বেশি খুঁটিয়ে দেখার দরকার নেই, বেশি কঠিন জিনিস পড়ে না। ইফ ইউ হ্যাভ নলেজ অ্যাবাউট জেনার ডায়োড, ব্যাস। আর কি কি আছে ওখানে দেখবি, আমার কোনো এখন মনে পড়বে না হয়তো। ফটো ডায়োড, ঠিক আছে, তারপরে এলইডি, সোলার সেল, এই যে যেগুলো আছে, এই জিনিসগুলো কোন কোন বায়াসে, কোন বায়াসে, কোন ম্যাটেরিয়াল, এগুলো আমি কিন্তু তখন খুব ভালো করে লিখে টিখে দিয়েছিলাম সম্ভবত। কোন ম্যাটেরিয়াল, এটা একটু ডেফিনেটলি জেনে নিস, এটা করে নিস, জাস্ট বই থেকে দেখে লিখে মানে করে নিবি। এই যেমন এলইডি ফেলইডি গ্যালিয়াম আর্সেনাইড হয়, হ্যাঁ, কারণ ওদের যে লাইট এমিট করতে হবে, লাইট এমিট করার জন্য এই যে ব্যান্ড গ্যাপটা থাকে, সেটা ভ্যালেন্স ব্যান্ড থাকে, এটা কন্ডাকশন ব্যান্ড থাকে, এদের মধ্যে যে গ্যাপ, ইজি ফরবিডেন গ্যাপ, এই যে এনার্জির ডিফারেন্স, এটা যদি তোর এই ডেল্টা ই যেটা হয়, এটা ইকুয়াল টু এইচ নিউ হবে তো। এবার এই কম্পাঙ্কটা যদি 350 ন্যানোমিটার থেকে 650, মানে এর কম্পাঙ্কর করেসপন্ডিং যে তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভলেংথ, সেটা যদি এত ন্যানোমিটার থেকে 650 ন্যানোমিটার মধ্যে হয়, তাহলে আমরা দেখতে পাই এই দিকটা হচ্ছে ভায়োলেটের দিক, আল্ট্রাভায়োলেট ভায়োলেটের দিক, আর এটা হচ্ছে রেডের দিক, ইনফ্রারেডের দিক। রেডের সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্য, ভায়োলেটের সবচেয়ে কম। তার মানে আমার গ্যাপটা এমন ম্যাটেরিয়াল আমি চুজ করব, যাতে করে গ্যাপটা যেটা হবে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডে, সেই গ্যাপ থেকে এখান থেকে যখন একটা ইলেকট্রন এসে জাম্প করবে, বা এখান থেকে যখন একটা ইলেকট্রন এসে এখানে জাম্প করবে, তখন তো এনার্জিটা ইলেকট্রন হারিয়ে জাম্প করবে, তার জন্য একটা রেডিয়েশন ছাড়বে। সেই যে রেডিয়েশনটা ছাড়বে, তার যে কম্পাঙ্ক বা তরঙ্গ দৈর্ঘ্য, সেটা যদি দৃশ্যমান আলোর কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্য রেঞ্জে পড়ে, তবেই আমি বলবো যে ওই ডায়োড থেকে লাইট বেরোচ্ছে। তাহলে আমি এমন ম্যাটেরিয়াল নেব না যে ম্যাটেরিয়ালের কম্পাঙ্কটা বা কম্পাঙ্ক রেঞ্জ বা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জটা আমার এই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্ক রেঞ্জের মধ্যে পড়ে না। দিস ইজ ইম্পর্টেন্ট। এই কটা দেখে নিস। এবার বল আর কি ডাউট ছিল যেন? ওই যে যে রেঞ্জটা, রেঞ্জ মানে কম্পাঙ্কের যে রেঞ্জ বা তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জ, সেটা দৃশ্যমান রেঞ্জে যদি হয়, তাহলে আমি পাবো আলো, আলো বেরোচ্ছে দেখতে পাবো। কিন্তু এমনিতে অন্যান্য ক্ষেত্রেও আলো বেরোবে, কিন্তু সেই আলোটা আমাদের চোখে দৃশ্যমান নয়। হুম, তাবো বল কোনটা? এটা কোনটা? ও আচ্ছা,
হুম, দেখো, ধর এই পেন্ডুলাম একটা প্রবলেম। এই পেন্ডুলাম যার লেন্থ হচ্ছে এল, ঠিক, আর এই যে ববটা আছে তার মাস হচ্ছে ধরে নে এম। তার মানে এরকম একটা পেন্ডুলাম, এর লেন্থ হচ্ছে এল, সেন্টার টু সেন্টার, আর এর যে মাস হচ্ছে এম। এবার এটাকে যদি দুলিয়ে দেওয়া হয় এরকম, তাহলে এর টাইম পিরিয়ড কত হবে? এটা হয় আমরা জানি তো, কিরে সবাই জানিস? এবার ধর এটা আমরা লিফটে ভরে দিলাম, লিফটে পেন্ডুলামটা দিলাম। এই লিফটটা ধর এ ত্বরণে উপর দিকে উঠে গেল, তাহলে তখন জিনিসটা ভারী ভারী লাগে না হালকা হালকা লাগে? লিফটে যখন আমরা উপরের দিকে ত্বরণ নিয়ে উঠি তখন ভারী ভারী লাগে না হালকা হালকা লাগে? হ্যাঁ, মুড়ি খাচ্ছি যে, একটু ভাব। তাহলে ভারী লাগছে মানে ইফেক্টিভ জিটা বেড়ে যাচ্ছে। তার মানে এখানে জি যেটা, সেটা এখন হয়ে যাবে, আগে যেটা জি ছিল সেটা জি ইফেক্টিভ হবে, সেটা সমান কি হয়? জি প্লাস এ হয়, আমরা জানি না জানি না? তাহলে তখন টাইম পিরিয়ডটা কি হবে? টি সমান, এবার বলতো দেখি টাইম পিরিয়ড কি হলো, কমলো না বাড়লো? তাহলে তাড়াতাড়ি দুলবে না আস্তে দুলবে? টাইম পিরিয়ড কমলে তাড়াতাড়ি দুলবে, ঝপাঝপ। টাইম পিরিয়ড মানে কি, একবার পূর্ণ কম্পন করতে যে টাইম লাগে সেটা তো কমে গেল। তাহলে এটা হচ্ছে কেস নাম্বার এ। কেস নাম্বার বি, ধর এরকম লিপ এখানে আছে, এটা এ ত্বরণের নিচের দিকে যাচ্ছে, তখন ইফেক্টিভ জিটা কি হবে? জি মাইনাস এ। তখন টাইম পিরিয়ড কত হবে? 2 পাই। নিচের দিকে যখন লিফটে নামে তখন তো তো গাটা শিরশির করে ওঠে, তার মানে কি ইফেক্টিভ জিটা কমে যায়। তাহলে এখানে টাইম পিরিয়ড বেড়ে গেল, টাইম পিরিয়ড বাড়লো। টাইম পিরিয়ড বাড়লো মানে কি, স্লো হলো। যে তোকে স্লো দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তোকে ফাস্ট দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, তার টাইম পিরিয়ড কমা মানে হচ্ছে ফাস্ট হওয়া, টাইম পিরিয়ড বেড়ে যাওয়া মানে কিন্তু স্লো হওয়া। নাম্বার সি, ধরে নে ফ্রি ফলিং, ফ্রি ফলিং যদি হয়, ফ্রি ফলিং কোন একটা লিফট বা কোনো কিছু যেটা ফ্রিলি ফল করছে, তাহলে এই যে এ ত্বরণে নামছে এটা জি ত্বরণে নামবে, তাহলে পেন্ডুলাম আছে, তাহলে ইফেক্টিভ জিটা কত হবে? এটা যেমন জি মাইনাস এ হয়েছে তেমন এখানে হবে জি মাইনাস জি, তাহলে কত হবে? 0। তাহলে টাইম পিরিয়ড তখন কত হবে? 2 পাই রুট ওভার অফ এল বাই 0। তাহলে নিচে 0 হলে এটা কি হবে? টাইম পিরিয়ড টেন্ডিং টু ইনফিনিটি। তাহলে অসীম সময় মানে কি, তার মানে দোলা বন্ধ করে দেবে, স্থির থাকবে, স্থির থাকবে। ক্লিয়ার? অপশন ডি, আর্থের সেন্টারে জি সমান 0, আমরা জানি। এরকম হয়তো আর্থের সেন্টার থেকে জিটা এরকম প্রথমে স্ট্রেট হয়, তারপরে 1/r² হয়, এটা পৃথিবীর ভেতরে হয়, এটা ইনসাইডে এরকম হয়, আউটসাইডে এরকম 1/r² হয়, ইনসাইডে প্রপোর্শনাল টু আর হয়। তাহলে পৃথিবীর কেন্দ্রে কত? এটা তো হচ্ছে সেন্টার, সেন্টারে হচ্ছে জি সমান 0। তাহলে বল টাইম পিরিয়ড কত হবে? টি সমান 2 পাই রুট ওভার অফ এল বাই 0। তার মানে এটাও হবে ইনফিনিটি। এটা তাড়াতাড়ি করছি কারণ তোরা এগুলো জানিস বলে, জাস্ট আমি সব জিনিসগুলো, যতগুলো জিনিস আমার মাথায় আসছে সেগুলো করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে স্যাটেলাইটে,
স্যাটেলাইটে কি হবে, তাতেও ইফেক্টিভ জি সমান 0 হয়। স্যাটেলাইটে তো ওয়েটলেস থাকে সবাই, থাকে না থাকে না? স্যাটেলাইটে দেখেছিস তো, সব তো ওয়েটলেস থাকে। তার মানে এখানেও দুলবে না, এখানেও দুলবে না, স্থির একদম। এবারে ধরে নে একটা গাড়িতে আছি, এটা হচ্ছে একটা কার। এই কারটা, এইখানে পেন্ডুলামটা ঝুলছে। এবার এই কারটা এইদিকে ধর, কারটা মুভ করবে, মুভ করছে। তার অপশন 1 নাম্বার, কনস্ট্যান্ট স্পিডে মুভ করছে। তাহলে টাইম পিরিয়ড কত হবে? 2π√L/g। কোনো চেঞ্জ কেন হলো না? তার কারণ হচ্ছে কনস্ট্যান্ট স্পিড, মানে ধরলাম স্ট্রেট পাথে হলে ভেলোসিটি কনস্ট্যান্ট ধরলাম, ধর এটা ভেলোসিটি ধরছি, কনস্ট্যান্ট ভেলোসিটি, ভি কনস্ট্যান্ট। তার মানে এ সমান 0। তার মানে এর কোনো ত্বরণ এক্সট্রা নেই, তো কনস্ট্যান্ট। তাহলে জি জি থাকবে, তাহলে এটাই টি হবে, কোনো চেঞ্জ নেই, নো চেঞ্জ। যখন কনস্ট্যান্ট স্পিডে লিফট যায় ওপরে বা নিচে, কনস্ট্যান্ট স্পিডে কার যায়, তখন কনস্ট্যান্ট ভেলোসিটিতে সোজা পথে, তখন কিন্তু কোনো এক্সট্রা অ্যাক্সিলারেশন অ্যাড হয় না। এটা আমাদের মাথায় রাখতে হবে। এবার এফ, এফ এরই হচ্ছে কেস 2, কার ইজ মুভিং উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে যদি মুভ করে কার, এই গাড়িটা ধর এ ত্বরণে মুভ করছে, তাহলে এখানে যে পেন্ডুলামটা থাকবে, এই পুরো গাড়িটা যদি এ ত্বরণে যায়, এই লুজ ভাবে পেন্ডুলামটা আটকে আছে, তাহলে এর উপর কি কাজ করবে? কোন দিকে কাজ করবে? তার মানে এইদিকে, তার মানে এ ত্বরণ হবে, আর এইদিকে জি ত্বরণ। ত্বরণ তো ভেক্টর রাশি, তাহলে এই দুজনের লব্ধি ত্বরণ কত হবে? এটা হবে। সেটা কত হবে? 90 ডিগ্রি কোণ পড়ে আছে √অফ, তাহলে ইফেক্টিভ জি সমান √অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে না? থিটা তো 90 ডিগ্রি, তাহলে 2GA cos 90 মানে 0। তাহলে টাইম পিরিয়ডটা কত হবে? 2π√L/√অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। জি এর জায়গায় হলো √অফ জি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তার মানে কি হলো? তার মানে টাইম পিরিয়ড কমে গেল, তার মানে হচ্ছে ফাস্ট হয়ে গেল, ফাস্টার। জি এর জায়গায় একটু বেড়ে গেল, জি ইফেক্টিভ জিটা বাড়লো, তার মানে টাইম পিরিয়ড কমে গেল, তার মানে খুব তাড়াতাড়ি যাবে। ক্লিয়ার, বোঝা গেল না কেন না? হ্যালো, এবার হচ্ছে এফ এর 3 নাম্বার। ধরে নে এরকম একটা সার্কুলার ট্র্যাকে একটা ঘুরছে, রেডিয়াস আর, এটা হচ্ছে সার্কুলার ট্র্যাক, সার্কুলার ট্র্যাক। এই সার্কুলার ট্র্যাকে একটা গাড়ি সার্কুলার ট্র্যাকে ঘুরছে, এই বরাবর এই ট্র্যাক ট্র্যাক বরাবর গাড়িটা ঘুরছে। এইটার তাহলে এ কার ইজ মুভিং অন এ সার্কুলার ট্র্যাক। তাহলে এ কেমন ভাবে মুভ করতে পারে, কত ভাবে মুভ করতে পারে? এর কেস 1 হতে পারে ইউনিফর্ম স্পিডে মুভ করতে পারে,
আর এর কেস টু হতে পারে এ স্পিড আপ করতে পারে বা স্পিড ডাউন করতে পারে। তো স্পিড আপ করুক আর ডাউন করুক, দুটোতেই ত্বরণ বা মন্দন হবে, মানে অ্যাক্সিলারেটেড হবে, অ্যাক্সিলারেটেড হতে পারে। কি রে, বোঝা গেল না বোঝা গেল না? তাহলে তাহলে এর মধ্যে যদি পেন্ডুলাম থাকে, পেন্ডুলাম ইজ ইনসাইড দ্য কার, তাহলে কি হবে বলতো দেখি। প্রথমে আমরা ইউনিফর্ম স্পিড ধরছি, এই স্পিডটাকে আমি ধরছি ধর ভি স্পিড, আর রেডিয়াসে ঘুরছে, তাহলে কি হবে? কেস ওয়ান, বাপরে, ইউনিফর্ম স্পিড ভি, ধর এরকম রাস্তা, এখানে ধর গাড়িটা আছে, এইভাবে যাচ্ছে ধর। তাহলে এবার এই দিক থেকে তাকালে দেখবো, যদি পেন্ডুলামটা এরকম করে থাকতো, যদি না ঘুরতো সোজা, রাস্তাটা এরকম, তাহলে এইভাবে ঘুরলে, যখন এই বাসের মধ্যে এটা এরকম করে আছে, পেন্ডুলামটা কোন দিকে যাবে বল? বাম দিকে সরে যাবে না ডান দিকে, সেন্টারের দিকে না বাইরের দিকে? যখন চরকিতে কেউ ঘোড়ার উপর চেপে যায় তখন বাইরের দিকে বেরিয়ে যায় না, তার মানে এটা বাইরের দিকে এরকম করে যাবে। কেন যাবে? তার কারণ হচ্ছে ওর নিচের দিকে কাজ করবে এমজি বা জি, আর এইদিকে অপকেন্দ্র ত্বরণ কাজ করবে, সেটা কত? ভি স্কোয়ার বাই আর। করবে না করবে না? তাহলে এবার বল, এর নেট নেট অ্যাক্সিলারেশন কত হবে? এ নেট সমান হবে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস, এখানে লিখি এ নেট সমান বা জি ইফেক্টিভ সমান হচ্ছে রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার। এটা কি বোঝা গেল না বোঝা গেল না? তুই গাড়ি চালাচ্ছিস ধর, এরকম করে বাঁকাচ্ছিস, তখন তো এর পেন্ডুলামটা এদিকে চলে যাবে, তার ইফেক্টিভ জিটা কিন্তু এরকম হলো, তাহলে টাইম পিরিয়ড কত হবে? 2 পাই রুট ওভার অফ এল বাই জি ইফেক্টিভ সমান হচ্ছে 2 পাই রুট ওভার অফ এল বাই রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার। এই হলো ফর্মুলা। কেন সরে যাবে? তুই মোটামুটি তুই মোটামুটি ধর তোর কি বলে, একটা ওড়নাটাকে হালকা করে গলায় বেঁধে নিবি বা হাতে বেঁধে নিবি, নিয়ে এরকম করে ঘুরতে থাকবি সার্কেলে, দেখবি ওড়নাটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। লুজ পার্ট মনে রাখতে হবে যে কেন এরকম হলো, তার কারণ হচ্ছে কেউ সার্কুলার পথে যদি ঘোরে, তাহলে সার্কুলার পথে তাকে ঘোরানোর জন্য তার ডাইরেকশনটাকে চেঞ্জ করার দরকার পড়ে, এবং তার জন্য সার্কুলার পথে ঘুরতে গেলে অবশ্যই একটা অভিকেন্দ্র বল বস্তুর উপর প্রয়োগ হতেই হবে। বুঝতে পারছিস না পারছিস না? তাহলে পুরো গাড়িটার উপর একটা অভিকেন্দ্র বল প্রয়োগ হয়েছে, অভিকেন্দ্র বল প্রয়োগ হয়েছে মানে একটা ত্বরণ প্রয়োগ হয়েছে, একটা সিউডো বল, তাহলে সিউডো বল কাজ করবে, সেটা কোন দিকে কাজ করবে? যেদিকে ত্বরণ তার বিপরীত দিকে। তার জন্যই তো অভিকেন্দ্র ত্বরণ আর অপকেন্দ্র প্রতিক্রিয়া বলে, অপকেন্দ্র বলটাকে বলা হয় সিউডো ফোর্স, বিপরীত দিকে কাজ করে। ওকে, এবার লাস্ট কেস, কেস নাম্বার 2, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেস 2, সেটা হচ্ছে দ্য কার ইজ মুভিং উইথ নন ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড
অন এ সার্কুলার ট্র্যাক। তাহলে সার্কুলার ট্র্যাকে ও নন ইউনিফর্মলি যাচ্ছে। তাহলে এবার বল কটা কটা ত্বরণ থাকবে বস্তুটার উপর? এই যে যদি ধরি এরকম এরকম করে থাকবে ববটা, তাহলে এর উপর কোন দিকে কতগুলো অ্যাক্সিলারেশন কাজ হচ্ছে? তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে টাইম পিরিয়ড কত হবে। আমরা এটার অ্যান্সার জানি, টাইম পিরিয়ড সমান 2π√অফ এল বাই জি ইফেক্টিভ। জি ইফেক্টিভ বার করতে গেলে আমাকে জানতে হবে যে কটা জি আছে, মানে কটা অ্যাক্সিলারেশন আছে। এবার বলতো দেখি এখানে কটা অ্যাক্সিলারেশন থাকবে। সবই একটা এটা থাকবে জি, একটা এইদিকে থাকবে স্কোয়ার বাই আর। আর কিছু থাকবে কি? বাঁদিকে কি থাকবে? না, ওটা তো ফিল করে না, অভিকেন্দ্র বলের জন্য তো ঘুরছে। কি থাকবে? টান, টান তো বল, ত্বরণ তো নেই টানের জন্য। আমি বলছি আর কোনো এক্সট্রা। তাহলে এই যে এখানে এখানে নন ইউনিফর্ম স্পিড, নন ইউনিফর্ম স্পিড বলছে মানে কি স্পিড চেঞ্জ হচ্ছে। এই যে ধর এবার আমি বলি, এটা যা সার্কুলার পথে একটা পার্টিকেল ঘুরছে এই বরাবর ভি বেগে। এবার নন ইউনিফর্ম এটা যদি আর হয়, তাহলে এই বস্তুটার উপর তো এইদিকে ভি স্কোয়ার বাই আর কাজ করে সব সময়। কিন্তু ভেলোসিটি যদি চেঞ্জ হয়, তাহলে এই বরাবর ডিভিডিটি চেঞ্জ হবে না, ডিভিডিটি কাজ করবে না। ট্র্যাক বরাবর তো ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মধ্যে একটা ত্বরণ কাজ করবে তো। এটাকে বলা হয় এ আর রেডিয়াল ত্বরণ, এটাকে বলা হয় এটি ট্যানজেনশিয়াল ত্বরণ। পড়িসনি এটা? বলেছিলাম বলেছিলাম আমি, অবশ্যই বলেছিলাম। তাহলে এইখানে এ নেট কত হবে? এখানে এ নেট হবে √অফ এ আর স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। ইউনিফর্ম স্পিড যদি হয় তাহলে এটা 0 হয়ে যেত, তাহলে শুধু এ আর থাকতো। তার মানে এখানে কত হবে? এখানে হবে √অফ এ আর স্কোয়ার মানে কি ভি স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার প্লাস এটি স্কোয়ার মানে কি ডিভি ডিটি তার হোল স্কোয়ার। তাহলে এইটা হলো এই প্লেনের এনে। আর একটা নিচের দিকে জি আছে, তার মানে এখানে দেখ, এখানে ক্রস ডাইরেকশনে আছে ডিভিডিটি ওই বরাবর। যদি গাড়িটা এরকম হয় তাহলে গাড়িটা তো ওই বরাবর যাচ্ছে, ক্রস ডাইরেকশনে যাচ্ছে। এখানে ক্রস মানে পাতার লম্ব ভাবে ওইদিকে, তাহলে ওই ডাইরেকশনে ডিভিডিটি আছে। তাহলে ডিভিডিটি ভি স্কোয়ার বাই আর, আর জি হচ্ছে পরস্পর পরস্পরের লম্ব। কি বোঝা গেল? ডিভিডিটি জি ভি স্কোয়ার বাই আর, এই ত্বরণগুলি মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তাহলে জি ইফেক্টিভ সমান কি হবে? সবারই স্কোয়ার করে যোগ করে দাও। এক্স আর ওয়াই প্লাস জেড সব ডাইরেকশনে আছে, √অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এখানে জি ইফেক্টিভ সমান হবে √অফ জি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার প্লাস ডিভি ডিটি তার হোল স্কোয়ার। তাহলে টাইম পিরিয়ড কত হবে? 2π√অফ এল বাই জি ইফেক্টিভ সমান হবে 2π√অফ এল বাই √অফ, অনেক সময় এখানে টু দি পাওয়ার হাফও লেখে, দেখতে ভাল লাগে, ভি স্কোয়ার বাই আর তার হোল স্কোয়ার প্লাস ডিভি ডিটি তার হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে টাইম পিরিয়ড আরো কমে গেল, তার মানে এটা আরো ফাস্ট হলো, ফাস্টার। এই ছিল গল্প। সব বোঝা গেল?
হুম, লেন্থ তো আর চেঞ্জ করবে না। তারপর বল। তারপর ধরে নাও এখানে তুই একটা ফটো পাঠিয়েছিস, এখান থেকে অঙ্কগুলো করবি। অঙ্ক যত আটকাবে তত ফান্ডা ক্লিয়ার হবে। ইকুয়েশন অফ রোটেশনাল মোশন, কম্পারিজন অফ লিনিয়ার অ্যান্ড রোটেশনাল মোশন, এইগুলো তো খুব ইজি। কম্পারিজন রোটেশনাল মোশনের ইকুয়েশন কি? টাও ইকুয়াল টু টর্ক ইকুয়াল টু আর ক্রস এফ। তার মানে এটা হচ্ছে টর্কের ভেক্টর ফর্ম, টর্ক ভেক্টর। তাহলে টর্ক সমান, টর্কের মান কত হবে? টাও সমান হচ্ছে আর এফ সাইন থিটা। এগুলো হচ্ছে ইকুয়েশন, যেমন এফ ইকুয়াল টু এম এ হয়। আবার ইকুয়েশন কি, এই টর্কটাকে আবার আমরা লিখতে পারি টর্ক ইকুয়াল টু ভেক্টর আকারে লিখতে পারি আই ইন্টু আলফা। আলফা মানে কৌণিক ত্বরণ, আই মানে মোমেন্ট অফ ইনার্সিয়া। আবার আলফা সমান আমরা লিখতে পারি ডি ওমেগা ডিটি। ওমেগা সমান লিখতে পারি ডি থিটা ডিটি। এইসব, এটা হচ্ছে টর্ক। আর একটা হচ্ছে, এটা টর্ক হলো, টর্কের এই একটা সম্পর্ক আছে, এই একটা সম্পর্ক আছে, আর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে এল দিয়ে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হয়? অ্যাঙ্গুলার মোমেন্টামের আবার সঙ্গে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল ভেক্টর, এটা সমান হয় আর ক্রস পি। আবার এই অ্যাঙ্গুলার মোমেন্টাম সমান হয় আই ইন্টু ওমেগা, ওমেগা ভেক্টর। এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আর টর্ক, এদের মধ্যে ইকুয়েশনই হলো আমার কৌণিক অ্যাঙ্গুলার মোশনের সব ইকুয়েশন। কারণ কি, ইকুয়েশন মানে ফোর্স ইকুয়াল টু এম এ, যেমন এখানে টর্ক ইকুয়াল টু কিছু একটা পেতে হবে। ফোর্স ইকুয়াল টু এম এ কিন্তু নিউটনস ল নয়। নিউটনস ল হচ্ছে ফোর্স ইকুয়াল টু ডিপিডিটি। এই যে দুটো রিলেশন, এখান থেকে একদম ক্লিয়ারলি তুই দেখতে পাচ্ছিস ওমেগা ইকুয়াল টু আলফা ইকুয়াল টু ডি ওমেগা ডিটি, আর আই কনস্ট্যান্ট। তার মানে আমি এই দুটোর মধ্যে রিলেশন বলতে পারি যে টাউ ইকুয়াল টু আর একটা রিলেশন পেলাম ডি এল ডিটি। টর্ক ইকুয়াল টু ডি এল ডিটি। কোনো একটা বস্তুর উপর প্রযুক্ত টর্ক তার কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। যেমন আমরা নিউটনের ক্ষেত্রে পেয়েছিলাম, নিউটনের ক্ষেত্রে পেয়েছিলাম লিনিয়ার মোশনের ক্ষেত্রে আমরা এর অ্যানালগ কি পেয়েছিলাম? লিনিয়ার মোশনের ক্ষেত্রে সিম্পলি পেয়েছিলাম ফোর্স ইকুয়াল টু ডিপিডিটি। নিউটনের সেকেন্ড ল মনে আছে? এই হলো ইকুয়েশন, এর বাইরে কিচ্ছু নেই। এগুলো হচ্ছে ইকুয়েশন অফ অ্যাঙ্গুলার মোশন, রোটেশনাল মোশন। বুঝলি? আর এগুলোর অ্যানালগ কি? সেই এফ ইকুয়াল টু এম এ, টর্ক ইকুয়াল টু, এই যেমন এখানে দিচ্ছে, আমরা এগুলো পড়েছিলাম, তো মনে আছে কিনা জানি না। টর্ক ইকুয়াল টু আই ইন্টু আলফা। আমাদের ট্রান্সলেশনে ছিল টর্ক মানে ফোর্স, এটা ট্রান্সলেশনে তো ফোর্স হয়। ফোর্স ইকুয়াল টু এম ইন্টু এ। এখানে যেমন আছে তোর অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু আই ইন্টু ওমেগা ভেক্টর। এখানে ছিল পি ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু ভি ভেক্টর। তারপরে যেমন ছিল ধর এল ইকুয়াল টু, যেমন আমরা দেখতে পাচ্ছি যেমন ধর আবার এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে আলফা ইকুয়াল টু হচ্ছে ডি ওমেগা ডিটি। তেমন আমরা এখানে লিখতে পারি এ ইকুয়াল টু ডিভি ডিটি। তাহলে অ্যানালগ, যেমন এখানে ওমেগা ইকুয়াল টু ডি থিটা ডিটি কৌণিক সরণ, এটা রৈখিক সরণ। তেমন এখানে হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ডিএস ডিটি, এমনি রৈখিক সরণ। এইটা, এগুলো হচ্ছে ট্রান্সলেশন মোশন, ট্রান্সলেশনাল অ্যানালগ। মানে মনে রাখলে আমাদের ইজিলি মনে রাখা যায়। আর এগুলো হচ্ছে ইকুয়েশন অফ রোটেশনাল মোশন। তো এই যে ইকুয়েশন গুলো আছে, এই ইকুয়েশন গুলো মনে রাখাই হচ্ছে এদের অ্যানালগ। বোঝা গেল এটা? ঠিক। আর মেনলি হচ্ছে ওই তোর মোমেন্ট অফ ইনার্সিয়া কিন্তু পড়বে। আর কি একটা ডাউট পাঠিয়েছিলিস তুই?
বুলেটের অঙ্ক মানে কোনটা বলতো? বুলেট কতটা পেনিট্রেট করবে? দাঁড়া, আমি তো কথা শুনতে পাচ্ছি না। বুলেট ইন উড, তাই তো? কাঠে বুলেট। হ্যাঁ, হ্যাঁ, কতক্ষণ পরে এই হবে? এটা ধর বুলেট প্রথমে বলে দেবে যে ইউ বেগে আসছে, ইউ বেগে আসছে, একটা কাঠের ব্লক আছে। এবার বলে দেবে তোকে যে এ এক্স দূরত্ব যাওয়ার পর তার বেগ হয়ে গেল ইউ বাই এন, আর কত দূর গেলে এর বেগ হয়ে যাবে ভি ইকুয়াল টু হয়ে যাবে 0। এরকম কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করবে। এবার আর কত দূর গেলে জিজ্ঞেস করতে পারে, বা বলতে পারে কত দূর ভেদ করবে, তাহলে তখন এটাও যোগ হবে। আর কত দূর বললে এইটুকু, আর যদি বলে বুলেটটি কত দূর প্রবেশ করলো তাহলে এতটা। তাহলে এখানে ফর্মুলা হচ্ছে দ্যাট ভি, ইউ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ইউ বেগে ঢুকছে এটা দেওয়া আছে, কিছু দূর যাওয়ার পর ভি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে এক্স, কিন্তু কি দেওয়া নেই? মন্দনটা দেওয়া নেই। তাহলে মন্দন এটা আমি মনে করব, এটা ধরে নেব। তাহলে ইকুয়েশন কি ইউজ করব? মন্দন এ যদি ধরে নিই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2a এর, তাহলে দুটো ইকুয়েশন ইউজ করবো। এখানে তো ভি বেগে ইউ বেগে ঢুকছে, তাহলে এটা এ ধর, এটা ধর বি, এই পয়েন্টটা ধর সি। তাহলে একবার এ বি নেব। এ বি পাথে আমরা কি দেখতে পাচ্ছি? ভি স্কোয়ার মানে কি? ইউ বাই এন, ইউ বাই এন এর হোল স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2ax। আর একটা নেব এসি পথ, এসি পথ। তাহলে এইটা ধরলাম দূরত্বটা আমি আমার বার করতে দিয়েছি, এটাকে আমি ধরলাম পি, পিটা আমার নির্ণেয় পি। তাহলে এ আর সি, এতে বেগ হচ্ছে ইউ, সিতে বেগ 0, তাহলে 0 স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2a, দূরত্ব কত? এক্স প্লাস পি। এইটা আমাকে বার করতে হবে। তাহলে এগুলোর মধ্যে অজানা কি? অজানা হচ্ছে এ। তাহলে এই এর মানটা একটা থেকে বার করলাম এখানে, 2a, 2a সমান ইউ স্কোয়ার বাই এক্স প্লাস পি পেলাম। এইটা এখানে বসিয়ে দিলাম, গল্প শেষ। বুঝতে পারলি না পারলি না? এই যে 2a, এখানে আমি এটা বসিয়ে দিলাম ভ্যালুটা, তাহলে বসালে কত হবে? বসালে হবে ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 2 এর জায়গায় বসালাম ইউ স্কোয়ার বাই এক্স প্লাস পি, তাহলে ইউ স্কোয়ার বাই এক্স প্লাস পি ইন্টু এক্স, ইউ স্কোয়ার ইউ স্কোয়ার ইউ স্কোয়ার সব কেটে গেল। মাইনাসটাকে ওড়ানোর জন্য এটা করব কি, 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার সমান এক্স বাই এক্স প্লাস পি। আমার বার করতে হবে কি? পি। তাহলে আমি কি করব? 1 মাইনাস 1 বাই এন স্কোয়ার সমান এক্স বাই এক্স প্লাস পি। তাহলে পি টাকা বার করার জন্য আমাকে উল্টাতে হবে, তার আগে এটা লসাগু করতে হবে। তাহলে এন স্কোয়ার, এইটা হলো 1 মাইনাস এন, সরি এন স্কোয়ার মাইনাস 1 হবে, এন স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে এক্স বাই এক্স প্লাস পি। এবার উল্টে দাও, উল্টে দিলে আসছে এক্স প্লাস পি বাই এক্স সমান হচ্ছে এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে পি বাই এক্স সমান আসছে এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1 মাইনাস 1। তখন লসাগু করলে কি হবে? এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1, এটা এটা কাটবে। তাহলে পি সমান 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স, তাহলে এক্স এখানে হবে। এই হলো রেজাল্ট, অ্যান্সার। আর কত দূর গেলে এটা হবে, আর মোট কত দূর, এটা হচ্ছে আর কত দূর। আর কত দূর যদি জিজ্ঞেস করে এটা তাই হয়। যদি বলে মোট কত দূর, মোট কতটা ভেদ করেছে, তাহলে সেক্ষেত্রে হবে এক্স প্লাস পি। তার মানে হবে এক্স কমন 1 প্লাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1। তাহলে বসালে কি হবে? এটা এন স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 কেটে গেল, ইন্টু এক্স একটা হবে। তাহলে এক্স নেট টোটাল যদি আমি বলি এক্স ইন্টু এন স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস 1, এই হয়ে গেল। ওকে, বোঝা গেল? এবার একটা ছিল এডি কারেন্ট, তাই তো? এডি কারেন্ট, এটা এমনি বলে, এখান থেকে কোনো থিওরি সেরকম পড়ে না। এডি কারেন্ট মানে হচ্ছে
তার আগে আমাদের ফ্যারাডে ল, আমি তো পড়াইনি ফ্যারাডে লটা, তাও আমি বলে দিচ্ছি। ফ্যারাডে ল কি বলছে, আমরা এই যে বায়োসাভার্ট ল, তারপরে ধর এইগুলো যেগুলো পড়লাম, বায়োসাভার্ট ল পড়লাম, তারপরে ধর অ্যাম্পিয়ার সার্কিটার ল পড়লাম। এই জিনিসগুলো পড়ে আমরা কি জানলাম? আমরা জানলাম কারেন্ট দিলে বায়োসাভার্ট ল, অ্যাম্পিয়ার সার্কিটার ল, এই যে ল গুলো আমরা পড়লাম, এগুলো পড়ে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কারেন্ট দিলে, কারেন্ট প্রবাহিত হলে বি তৈরি হয়, এটা আমরা জানতে পারলাম, তাই তো? কারেন্ট যদি একটা রৈখিক তার হয়, তার জন্য ম্যাগনেটিক ফিল্ড কত সেটা আমরা ক্যালকুলেট করলাম। দুটো তার যদি থাকে, তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল, টর্ক ফর্ক, এগুলো সব আমরা ক্যালকুলেট করলাম, বিনা ফিনা ক্যালকুলেট করেছি। তো এই জিনিসটা হচ্ছে বায়োসাভার্ট লয়ে আমরা পড়েছি। বা কোনো একটা আধান যখন ছুটে যাচ্ছে, তখন তার উপর ম্যাগনেটিক ফিল্ড কাজ করে, ফোর্স কাজ করে, এই সমস্ত জিনিসগুলো দেখেছি। ফ্যারাডের ল কি বলছে, ঠিক তার উল্টো। বলছে ম্যাগনেটিক ফিল্ডের যদি ফ্লাক্সের পরিবর্তন হয়, তাহলে কারেন্ট তৈরি হয়। তাহলে এটা হচ্ছে জাস্ট অপোজিট। তাহলে এখানে কি বলছে, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, এই যে পরিবর্তন, এটা তৈরি করে, প্রডিউসেস ইএমএফ। ইএমএফ মানে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে হচ্ছে ভোল্টেজ। ইএমএফ মানে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ মানে হচ্ছে ভোল্টেজ বাই কারেন্ট, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করলে আমি পাবো কারেন্ট। তাহলে যে কারেন্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল, এখন সেই ম্যাগনেটিক ফিল্ডের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স যেটা, সেটা যদি আমি চেঞ্জ করি বা ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করি, তাহলে ওখানে একটা কারেন্ট পাবো, যদি আমি চেঞ্জ করি। এটা হচ্ছে ফ্যারাডের ল। তিনি কি বললেন, কিরকম ফ্যারাডের ল কি বললো? তাহলে ফ্যারাডে বললো, তার আগে ম্যাগনেটিক ফ্লাক্সটা বলে দিই। যেমন তড়িতের ফ্লাক্স ছিল বি ডট, তড়িৎ ফ্লাক্স কি ছিল, ফাই ই সমান ই ডট ডিএস ছিল না, ডি ফাই ই সমান, ছিল না, ছিল না? তেমন ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে, ম্যাগনেটিক ফ্লাক্সটা হবে ফাই বি, যদি আমি বলি, এটা হচ্ছে বি ডট ডিএস। সেম কনসেপ্ট। এখানে যেমন তড়িৎ ক্ষেত্র মানে আমরা জানতাম একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফলে লম্বভাবে, লম্বভাবে অতিক্রান্ত মোট তড়িৎ বলরেখা সংখ্যা, তাকে আমরা মনে মনে বলতাম এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, প্রাবল্য। বিটাও তাই, একক ক্ষেত্রফলে, ফলে লম্বভাবে অতিক্রান্ত মোট চৌম্বক বলরেখা সংখ্যা, চৌম্বক বলরেখা সংখ্যা, এইটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর বা চৌম্বক আবেশ ভেক্টর। এই জিনিসটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। এবার এই ম্যাগনেটিক ফ্লাক্স যদি পরিবর্তন হয়, কি করে পরিবর্তন করতে পারি আমরা? হাউ ম্যাগনেটিক ফ্লাক্স ক্যান বি চেঞ্জ, হাউ ফাই বি ক্যান বি চেঞ্জড। যেমন ধর, আমরা যদি এরকম একটা লুপ নিই, লুপ, কারেন্ট, একটা লুপ, লুপে কিন্তু কোনো কারেন্ট নেই। এবার ধর এখানে একটা ম্যাগনেট আছে, এটা নর্থ পোল আছে। এই নর্থ পোলটা ধর এরকম, এরকম, এরকম নর্থ পোল থেকে তো বেরোয় ফ্লাক্স, এরকম ধর ম্যাগনেটিক ফ্লাক্স বেরোচ্ছে। এবার এই নর্থ পোলটাকে যদি আমি ডান দিকে ঠেলে দিই, বাম দিকে নিয়ে লুপের একদম কাছে নিয়ে চলে আসি নর্থ পোলটাকে, তাহলে এখন কি ফ্লাক্স বৃদ্ধি পাবে না কম হবে? দেখ, ভেবে দেখ। কাছে এলে বৃদ্ধি পাবে না? এখানে 3খানা যাচ্ছিল, এখানে 5খানা যাচ্ছে। তার মানে এখানে, এখানে ফ্লাক্স, তাহলে এই বরাবর যদি মোশন করে, এ থেকে বি তে যদি যায়, এইটাকে যদি বাম দিকে মুভ করে, তাহলে এ টু বি তে আমরা দেখতে পেলাম যে ফাই বি, এটা কিন্তু বাড়লো। বুঝতে পারছিস না, পারছিস না?
বা লুপটাকে ধর কাছে নিয়ে চলে গেলাম ম্যাগনেটের, তাহলেও পারবে। যদি আমি দূরে নিয়ে চলে যাই তাহলে কমে যাবে, লুপটাকে নিয়ে যাই বা ম্যাগনেটটাকে নিয়ে যাই, তাহলে এইভাবে আমি কিন্তু ফাই বিটাকে চেঞ্জ করতে পারি। যদি আমি এরকম চেঞ্জ করি তাহলে বলছে এই যে লুপে, এই লুপে কারেন্ট পাওয়া যাবে, এই লুপে কারেন্ট পাওয়া যাবে এবং কারেন্টটা এমন কারেন্ট হবে যাতে করে এই যে ম্যাগনেটটা আছে এই ম্যাগনেটটাকে মুভ করতে বাধা দেবে। এই লুপের এই সামনের দিকে এদিকে নর্থ পোল তৈরি হয়ে যাবে, এমন ভাবে কারেন্ট ঘুরবে। কারেন্ট ঘুরলে কখন নর্থ পোল হয় আমরা জানি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ পোল হয়। তাহলে এখানে সেই জন্য অ্যান্টি ক্লকওয়াইজ এই হবে যাতে করে এইদিকে নর্থ পোল তৈরি হয়, এই নর্থ পোল এই নর্থ পোলকে বাধা দেয়। কি বোঝা গেল না, বোঝা গেল না, কি বুঝতে পারলি কি বলছি? এগুলো তো পড়েছিস তোরা। তার মানে এই যে ইএমএফ, হ্যাঁ পড়িসনি? হ্যাঁ, লেঞ্জের সূত্র এগুলো পড়িসনি? বিদ্যুৎ পড়েছিলিস তো? প্রথমটা বলছে যে ফাই বি চেঞ্জ হলে ইএমএফ তৈরি হয়, প্রথম ল এটা, আমি যদি খুব গোদা ভাষায় বলি। দ্বিতীয় ল বলছে সময়ের সাপেক্ষে সাপেক্ষে যত বেশি যত বেশি ফাই বি চেঞ্জ হবে তত বেশি ইএমএফ তৈরি হবে। তার মানে কি? তার মানে ইএমএফ যেটা, ইএমএফ ইজ প্রপোর্শনাল টু ডি ফাই ডিটি, যত ফ্লাক্স চেঞ্জ হবে। আর ফাই বির ফর্মুলা কি? ফাই বি বা ফাই যেটাকে আমরা বলছি এটা সমান হচ্ছে বি ডট ডিএস, ডি ফাইটা। আর তাহলে ফাই সমান কত হবে? ইন্টিগ্রেশন বি ডট ডিএস হবে। যদি একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে ফাই সমান হবে বি ডট এস সারফেস, তার মানে হচ্ছে বি এস কস থিটা হবে যদি কনস্ট্যান্ট হয় ফাই ম্যাগনেটিক। তখন আর ইন্টিগ্রেশন করার সময় বি কনস্ট্যান্ট তো ঢুকে গেল, বিটা বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন হচ্ছে এস, তখন এরকম হবে। আর 3 নাম্বার যেটা, এটা ফ্যারাডের সূত্র না, এটা লেঞ্জের সূত্র। এটা কি বললো? যদি পরিবর্তন হতে হতে যদি তড়িৎ এখানে যদি পোটেনশিয়াল তৈরি হয়ে যায়, ডিফারেন্স কারেন্ট যদি তৈরি হয়ে যায়, তাহলে তো আমি তড়িৎ শক্তি তৈরি করে ফেললাম। আর আমরা তো জানি যে কোনো একটা শক্তি যখন তৈরি হয় তাহলে নিশ্চয়ই কোনো একটা শক্তি লস হয়। এমনি তো শক্তি হয় না হঠাৎ করে এমনি জাস্ট তৈরি হয়ে গেল, এমন তো হয় না। এখানে তো কারেন্ট তৈরি হয়ে গেল, এখানে কারেন্ট সৃষ্টি হলো। তাহলে কারেন্ট সৃষ্টি হলে নিশ্চয় নিশ্চয় কোনো একটা শক্তি মানে সাপেক্ষে তৈরি হয়েছে, কোনো একটা শক্তির লস হয়েছে, তার জন্য এটা সৃষ্টি হয়েছে। তখন লেন্স সেই সূত্র, শক্তির সংরক্ষণ সূত্রটা দিল। ও বলল যে এই যে লুপ, যে লুপে আমার পরিবর্তন হবে ফাই বিটা, সেই লুপে কারেন্টের ডাইরেকশন এমন হবে যাতে করে এটা বদ্ধ লুপে, কিন্তু বদ্ধ লুপে এমন ভাবে কারেন্টের ডাইরেকশন তোর তৈরি হবে যাতে করে সে তার উৎসের কারণকে বাধা দেয়। তাহলে এই যে ইএমএফ, এই ইএমএফ এর জন্য একটা কারেন্ট পাবো, ইনডিউসড কারেন্ট বলা হয় এটাকে, বলা হয় ইনডিউসড কারেন্ট, ইনডিউস হয়েছে। এই ইনডিউসড কারেন্টের একটা ডাইরেকশন হবে, এটা ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। এবার ক্লকওয়াইজ হবে না অ্যান্টি ক্লকওয়াইজ হবে সেটা নির্ভর করছে, সেটা এমনই হতে হবে যাতে করে সে উৎসের কারণকে বাধা দেয়। তাহলে ডাইরেকশন অফ 3 নাম্বারটা হচ্ছে ডাইরেকশন যেটা ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, এই যে ডাইরেকশন অফ ইনডিউসড কারেন্ট ইন দ্য লুপ, এই লুপের মধ্যে যে ইনডিউস কারেন্টের ডাইরেকশন, সেটা সেটা will be such that it opposes the region
অফ ইটস ওন জেনারেশন, তার নিজে যে জেনারেট হচ্ছে, তার নিজের জেনারেশন বা কারেন্ট জেনারেশনের যে কারণ, ইটস জেনারেশন, ওর নিজের যে কারেন্ট জেনারেশন হচ্ছে, তার কারণ কি? মোশনটাকে বাধা দেবে। তার মানে মোশনকে বাধা দেবে। মোশন কার? রিলেটিভ মোশন বাধা দেবে, এটা মানে। তার মানে এই যে লুপটা, এই লুপের সামনে যদি নর্থ পোল আমি সামনের দিকে নিয়ে আসি, তাহলে এখানে নর্থ পোল সৃষ্টি করার জন্য কারেন্ট এরকম হবে, যাতে করে এই নর্থ পোলটাকে বাধা দেয়। তাহলে এই বাধাজনিত বলের বিরুদ্ধে যে কৃতকার্য হবে, সেটাই ওখানে তড়িৎ শক্তি হিসেবে সঞ্চিত হবে। কথা বোঝা গেল না বোঝা গেল না? একজন বাধা দিল, হ্যাঁ, ওই যে তড়িৎ শক্তি তৈরি হলো কারেন্ট, তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি হলো। বোঝা গেল না বোঝা গেল না? আমি লুপের সামনে গেলাম, যদি আমার নর্থ পোল সামনে নিয়ে যায়, আর যদি ওখানে নর্থ পোল হয়, তাহলে তো আমাকে নিয়ে যাওয়ার সময় একটা ঠেলে নিয়ে যেতে হবে নর্থ পোলের বিরুদ্ধে। তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, তার মানে আমাকে একটা এক্সটার্নাল কাজ করতে হলো। ওই কাজটাই লুপে তড়িৎ শক্তি দিল। তার মানে কি, এখানে নর্থ পোল নর্থ পোল তৈরি যাচ্ছে, সম্মুখে সামনে আসছে, তার মানে লুপে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, লুপে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হবে। অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয়, তাহলে সম্মুখে, তাহলে এন এর সম্মুখে এন হবে। তাহলে এন এর সম্মুখে যদি এন হয়, তাহলে দুজনে বাধা পাবে, বাধা বল হবে। এই বাধা বলের বিরুদ্ধে কাজ হবে, তাহলে একটা কার্য করতে হবে পজিটিভ, পজিটিভ কাজ করতে হবে। পজিটিভ যদি কাজ করতে হয়, তাহলে এই কৃতকার্য যেটা হলো, যান্ত্রিক কৃতকার্য যেটা হলো, মেকানিক্যাল ওয়ার্ক ডান যেটা হলো, যান্ত্রিক শক্তি হবে সেটা। সেই যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। এই সূত্রটা দিয়েছে বিজ্ঞানী লেঞ্জ। বোঝা গেল এটা? আগে কি বুঝেছিলিস এগুলো কি কি করে হয়? ক্লিয়ার বুঝতে পেরেছিস তো? তা দেখ, এবার এটা যদি লুপ, এটা লুপ, আর এটা যদি ম্যাগনেট হয়, নর্থ পোল হয়, এটা যদি দূরে সরিয়ে নিই, তাহলে তো ফ্লাক্স কমে যাবে। তাহলে এখানে ফ্লাক্স ফ্লাক্স কমবে, কমতে থাকবে। ফ্লাক্স কমতে থাকলেও তো ডিফাই বাই ডিটি তৈরি হবে, এটা তৈরি হবে তো। তাহলে এটা যদি তৈরি হয় ডিফাই বাই ডিটি, তাহলেও তো ভোল্টেজ তৈরি হবে, ইএমএফ তৈরি হবে, তাহলেও কারেন্ট হবে। তাহলে কেমন কারেন্ট হবে? তাহলে এ পালিয়ে যাচ্ছে, যে পালিয়ে যাচ্ছে তাকে আটকাতে হবে। আটকানোর জন্য কি হবে? এখানে সাউথ সাউথ তৈরি করতে হবে। তার মানে ক্লকওয়াইজ ডাইরেকশনে কারেন্ট হবে। তাহলে এখানে আকর্ষণ বল হবে। সেই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে যে কৃতকার্য, সেটা হবে যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। সেই যান্ত্রিক শক্তি কনভার্ট হবে তড়িৎ শক্তিতে। ক্লিয়ার? এটা হলো লেঞ্জের সূত্র। ওটা লরেন্জ, ওটা লরেন্জ, লরেঞ্জ ফোর্স, লরেঞ্জ বল। লরেঞ্জ বল কাকে বলে? বলছে কোনো একটি এ ফোর্স এক্সপেরিয়েন্সড, force experienced by a charged particle
while moving in an electric and magnetic field. বলছে একটা তড়িৎ এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা চার্জ পার্টিকেল যখন মুভ করবে তখন তার উপর প্রযুক্ত বলকে বলা হয় লরেঞ্জ বল। তাহলে এই লরেঞ্জ বলটাকে যদি আমরা এফ এল বলি, এফ এল ভেক্টর বলি, লরেঞ্জ বল বলি, তাহলে এফ লরেঞ্জ সমান হবে কি কি বল থাকবে? একটা তড়িৎ বল থাকবে আর একটা ম্যাগনেটিক ফোর্স থাকবে। এটা হচ্ছে তড়িৎ বল, এটা হচ্ছে চৌম্বক বল। তড়িৎ বলের ফর্মুলা বলো। যদি তড়িৎ ক্ষেত্র হয় ই, কিউ ই হবে না? আর এটা ম্যাগনেটিক ফিল্ড যদি হয় বি, মুভিং যদি ভেলোসিটি হয় ভি, চার্জ পার্টিকেলের চার্জ যদি হয় কিউ, তাহলে এটা হচ্ছে কিউ ইন্টু ই তড়িৎ বল, আর এটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। কিরে হবে না? হবে না? তাহলে টোটাল যে ফোর্স এফ এল যেটা, এটা হচ্ছে কিউ ইন্টু ব্র্যাকেটের মধ্যে ই প্লাস ভি ক্রস বি। এই যে ফোর্সটা, এই ফোর্সটাকে বলা হয় লরেঞ্জ বল। ওকে, আবার ডাউন মাউট তৈরি কর। ও, এডি কারেন্টটা তো বলা হলো না। এডি কারেন্ট, এডি কারেন্ট বলছে যখন ধর কোনো ট্রান্সফরমার হোক, ট্রান্সফরমার বা কোনো বা কোনো জায়গায়, স্পেশালি ট্রান্সফরমার তোদের সিলেবাসের মধ্যে আছে, বা ম্যাগনেট ফ্যাগনেট হয়, আমাদের যে ম্যাগনেট গুলো আছে সেগুলো হয়। এগুলোতে কি হয়, যদি যদি কারেন্ট কারেন্ট সময়ের সাথে সাথে এই আইটা টাইমের সাথে সাথে চেঞ্জ করে, টাইমের সাথে চেঞ্জ করে, হঠাৎ ফটফট ফটফট করে চেঞ্জ করছে, প্লাস মাইনাস করছে, চেঞ্জ করে। ট্রান্সফরমারে কারেন্ট থাকে, সেগুলো তো সব এসি কারেন্ট। এসি কারেন্ট তো সময়ের সাথে সাথে চেঞ্জ করে, প্লাস মাইনাস হয়। এসি কারেন্টটা প্লাস মাইনাস হয়। ট্রান্সফরমারে, আমাদের যে ট্রান্সফরমার, সেগুলো তো এসি কারেন্ট থাকে, এসি কারেন্টে কারেন্টটা চেঞ্জ হয়। এবার ট্রান্সফরমারে তো এরকম লুপ থাকে, তাহলে একটা যদি কারেন্ট এখানে হয়, আই যায়, তাহলে এই লুপের জন্য এখানে যে ম্যাগনেটিক ফিল্ড, এটা তো সলিনয়েড ভাবতে পারি। তাহলে সলিনয়েডে যদি কারেন্ট আই যায়, সলিনয়েডে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? বি সমান মিউ জিরো এন আই। কি হবে না? হবে না? এবার দেখ এখানকার এরিয়া গুলো সমান, মোটামুটি এরিয়া সমান, তিনখানা এরিয়া আছে। তাহলে কিন্তু এখানে আইটা চেঞ্জ করছে সময়ের সাথে সাথে, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স সমান কত? ফাই। ফাই সমান বি ইন্টু এরিয়া। এরিয়া এখানে কটা আছে? ধর তিনখানা আছে বা এন খানা আছে, তাহলে এন এরিয়া ধরলাম। এই এরিয়া একবার ভেদ করবে, এই এরিয়া একবার ভেদ করবে, এই এরিয়া একবার ভেদ করবে, তাহলে এখানে একটা ভেদ করছে, এখানে ভেদ করছে ফ্লাক্স, আবার এই এরিয়ায় ভেদ করছে ফ্লাক্স। কারণ এইভাবে ফ্লাক্স গুলো ভেদ করতে করতে যাবে। তো এই যে টোটালটা হচ্ছে বি, এই ফাই ইজ প্রপোর্শনাল টু আই হচ্ছে না? বি এর মান বসা, মিউ জিরো এন আই, তাহলে মিউ জিরো এন আই এন এ, তার মধ্যে এই আইটাই কেবলমাত্র সময়ের সাথে পরিবর্তন হচ্ছে। তার মানে ডিআই বাই ডিটি তৈরি হচ্ছে। তার মানে আমি বলবো ডিফাই বাই ডিটি আছে, আর ডিফাই বাই ডিটি যেই থাকবে তখন কি তৈরি হবে? ইএমএফ তৈরি হবে না? ফ্যারাডে কি বলছে? ফ্লাক্সের যদি পরিবর্তন হয়ে যায় তাহলে সেখানে কারেন্ট তৈরি হবে। তাহলে তাহলে এই ইএমএফ এর জন্য কারেন্ট তৈরি হবে। কারেন্ট এবার কেমন হয়? গোল 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 কারেন্ট হয়, এরকম কারেন্ট হবে, এরকম এরকম গোল 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 কারেন্ট হবে। এই যে কারেন্ট গুলো গোল 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 কারেন্ট, এগুলোকে বলা হয় ইডি কারেন্ট, ঘূর্ণি প্রবাহ, বাংলায় বলা হয় ঘূর্ণি প্রবাহ। এটাতে প্রবলেম কি? তার মানে এইটা যদি তোর আয়রন হয়, এটা ধর লোহা, তো এই লোহার উপরে তুই পাক গুলো দিয়েছিস, আর এইদিকে ধরে নে লুপ গুলো দেওয়া আছে, এখানে পাক গুলো দেওয়া আছে। এটা ধর ইনপুট, এদিকে ধর ইনপুট, তাহলে কি হবে? এইদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে বি, যে বিটা
টাইমের সাথে প্রপোর্শনাল টু ইজ এ ফাংশন অফ টি, সময়ের অপেক্ষক। তাহলে কারেন্টটা সময়ের অপেক্ষক বলে বিটা সময়ের অপেক্ষক, তার মানে এখানে ফ্লাক্স চেঞ্জ করবে, ফাই চেঞ্জ করবে। যেই ফাইটা চেঞ্জ করবে, এই যে তলটা, এই তলে এরকম ঘূর্ণি প্রবাহ তৈরি হবে, এইগুলোকে বলা হয় এডি কারেন্ট। এবার এই এডি কারেন্ট হলে কি হবে? এডি কারেন্ট হলে এখানে আই স্কোয়ার আর টি লস হবে না? এই সারফেসে তো লোহা, লোহা তো ভাম্পার কারেন্টের মানে ইয়ে নয়, পরিবাহী নয়, কারণ রোদ বেশি। তাহলে এখানে জুল হিটিং হবে, তার মানে গরম হয়ে যাবে। জুল হিটিং হলে কি হবে? এনার্জি লস হবে। তো ট্রান্সফরমারের যে লস আছে তার মধ্যে এডি কারেন্ট হচ্ছে একটা ওয়ান অফ দা কাইন্ড অফ লসেস। বোঝা গেল? ওকে, তাহলে এবার তোমরা ডাউট তৈরি করো। বলো বলো বলো। হ্যাঁ 13 পয়েন্ট। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দেখো 13 ইভি হচ্ছে বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইলেকট্রন, তাই তো, গ্রাউন্ড স্টেটে। তার মানে যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে হাইড্রোজেনের ক্ষেত্রে তাহলে ইএন সমান কি হবে? আমরা জানি -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এইটা হচ্ছে, এইটা হচ্ছে জেড ই, মানে এইটা হচ্ছে তোমার এন তম কক্ষপথে ইলেকট্রনের, ইলেকট্রনের এনার্জি। এবার এখানে যে নেগেটিভ এনার্জিটা হবে ততটা এনার্জিতে ও বেঁধে রয়েছে। বুঝতে পারছিস তো? নেগেটিভ এনার্জি মানে তো টেনে ধরে রয়েছে। এবার আমাকে বল লিথিয়াম কত প্লাস বলেছে? 2 প্লাস। তাহলে জেড ইকুয়াল টু কত? লিথিয়াম মানে কি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, তাহলে জেড ইকুয়াল টু 3 তো, জেড ইকুয়াল টু 3। আর কত নম্বর কক্ষপথ বলেছে? কোথা থেকে কোথা থেকে? তাহলে এন ইকুয়াল টু সেকেন্ড এক্সাইটেড, তাহলে প্রথম গ্রাউন্ড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট, সেকেন্ড, তাহলে এন ইকুয়াল টু 3। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে হচ্ছে 3 হবে, এন ইকুয়াল টু 3। তাহলে এগুলো বসা, তাহলে যা হবে তাই। তাহলে 3 স্কোয়ার বা 3 স্কোয়ার কেটে গেল, -13 পয়েন্ট, ওই হচ্ছে, ওইটাই অ্যান্সার হচ্ছে। তাহলে এন ইকুয়াল টু 1 বসাতিস, গ্রাউন্ড স্টেট মানে এন ইকুয়াল টু 1, তাহলে তখন 9 গুণ বেড়ে যেত, 9 গুণ বেড়ে যেত। তাহলে এখানে বাইন্ডিং এনার্জি অফ লিথিয়াম হবে সমান হবে -13.63। ওকে, এরকম গ্রুপে ফটাফট পাঠাতে থাক, আমি তোদেরকে ওই ভয়েস করে বলে দেবো। আর তারপর যদি আমি বুঝি ভয়েস করে বলার মতো নয়, সেটা একটু টাইম কনজিউমিং হবে, একটু বোঝানোর দরকার আছে, তখন আমি তোদেরকে ফোন করে মানে ডেকে নেবো, একটা ক্লাস করে নেবো। এরকম যেমন সবকিছু ডাউট গুলো থেকে। বল। কমে, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, হ্যাঁ কি না? ডিকিউ মানে কি? এডিয়াবেটিক প্রসেসে ডিকিউ হবে কিছু? ডিকিউ ইকুয়াল টু 0। তাহলে ডিইউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ সমান হচ্ছে 0। এবার কি বলছে? এক্সপানশন, ডিডাব্লিউ মানে আমরা কি জানি? ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিভি, বসাই, তাহলে ডিইউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ, তাহলে ডিইউ ইকুয়াল টু মাইনাস পি ইন্টু ডিভি। এবার এক্সপানশন যদি হয়, এক্সপানশন যদি হয় তাহলে হবে ডিভি পজিটিভ, তাহলে এই টোটাল জিনিসটা পজিটিভ, তাহলে মাইনাস দিলে এটা নেগেটিভ, তাহলে ডিইউ নেগেটিভ, তাহলে ইন্টারনাল এনার্জি কমে গেল না? ইউ কমলো। এটাকে বলা হয় এডিএবিটিক কুলিং। দেখবে আমি পড়িয়েছি, এডিএবিটিক কুলিং। হট করে কোনো একটা জায়গা যদি হঠাৎ করে তুই হট করে এরিয়া বাড়িয়ে দিস, তাহলে ওই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, কারণ তখন বাইরে থেকে সে হিট নিয়ে বাড়ছে না, বাইরে থেকে নিজে হিট নিয়ে বাড়ছে না, ও কি করছে? ভিতরে যে অ্যাটম গুলো আছে তাদের যে শক্তি
সেই শক্তিটাকে ব্যবহার করে ও কাজ করছে। তাহলে ওরা তো নিজেরা একটু শক্তিহীন হয়ে পড়বে। আর শক্তি কমে যাওয়া মানেই টেম্পারেচার কমে যাবে, এটা মানেই টেম্পারেচার কমবে। তাহলে মুন সারফেস কোনো কোনো ভাবার দরকার নেই, মুন সারফেসে রাখলে জি মুন হবে, আর্থ সারফেসে রাখলে জি আর্থ হবে। তাহলে এবার টাইম টি মুন সমান কি হবে? সমান হচ্ছে 2π√অফ L/G মুন। আর টি আর্থ মানে হচ্ছে 2π√অফ L/G আর্থ। বসিয়ে দিবি, ভ্যালু বাস হয়ে যাবে। যদি কোনো কিছু ছয় ফয় না দেওয়া থাকে, তাহলে জি মুন সমান জি এম মুন বাই আর মুনের স্কোয়ার। আর জি আর্থ সমান হচ্ছে জি এম আর্থ। যা দেওয়া থাকবে আর আর্থ স্কোয়ার, এগুলো যা দেওয়া থাকবে সেরকম করে দিতে হবে। মুনে গিয়ে জিটা তো কমে গেল, জি কমে গেলে টাইম পিরিয়ড বেড়ে যাবে, নিচেরটা কমে যাচ্ছে না। তাহলে জি কমলে টাইম পিরিয়ড বেড়ে যাবে, মানে হচ্ছে স্লো হবে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি কমে যাবে, টাইম পিরিয়ড বেড়ে গেল মানে ধীরে 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 অনেকক্ষণ পরে এক পাক খাবে, তখন স্লো হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি কমে যাবে। ওকে।